নমস্কার বন্ধুরা, আজকের আমরা শব্দের সেকেন্ড চ্যাপ্টার বা সেকেন্ড পার্ট আমরা কমপ্লিট করব। কারণ এটা বড় চ্যাপ্টার, দুটো পার্টে করতে হচ্ছে। আমি বলেছিলাম যে যে কোনো চ্যাপ্টার সায়েন্সের বিশেষ করে একটা থাকবে কনসেপ্ট ক্লিয়ার, 2 নম্বর পার্ট থাকবে কোশ্চেন নিয়ে প্রিভিয়াস নিয়ে আলোচনা, 3 নম্বর থাকবে তোমাদের ডাউট ক্লিয়ারেন্স। যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো আমার কোশ্চেন বুঝতে না পারো, তাহলে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, বা পার্সোনাল যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা তাতে অবশ্যই কমেন্ট করে বা তোমরা মেসেজ করে লিখে দিতে পারো। আমি সেটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সেই উপকারটা আমি করে দেবো। তো সেই কারণে আমার সাথে থাকতে হলে আর নিজেদেরকে চাকরিটা বুঝিয়ে নিতে হলে রেলের, তাহলে আমার সাথে থাকতে হবে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করা ভুলবে না, এবং কোশ্চেন বলো, কোনো চ্যাপ্টার বলো, বা যে কোনো ভিডিও দেখার পরে লাইক যেন অবশ্যই দরকার। ওকে, চলো তাহলে কি বলছে, আমরা আগের দিন কি কি শিখেছিলাম একটুখানি জাস্ট যাচাই করে নিই। যে ফার্স্ট, তরঙ্গ, তরঙ্গের সাথে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং তার উদাহরণ কি ছিল তির্যক তরঙ্গ, এবং শব্দ কি শ্রুতিগোচর শব্দ, তারপরে শব্দতর শব্দ, শব্দের তর মানে যেটা ইনফ্রারেড আমরা পড়েছিলাম, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু আবার দেখো। পর্যাবৃত্ত গতি, পর্যায়কাল, তার সাথে আমাদের ছিল কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক, তারপরে কিভাবে ছবির সাহায্যে বুঝেছিলাম তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে বিস্তার, ব্যাস এই পর্যন্ত আমরা পড়েছি। তো আজকের আমরা কি করব, বাকি যে পার্ট আছে সেই জিনিসগুলো ক্লিয়ার করব। ব্যাস, তীক্ষ্ণতা কি বলেছে, শব্দের কোনো নির্দিষ্ট কম্পনকের জন্য আমাদের কানে যে বিশেষ অনুভূতির সৃষ্টি হয় তাকে তীক্ষ্ণতা বলছে। নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য, তাহলে কম্পাঙ্ক যদি চেঞ্জ হতে থাকে তাহলে কি হবে, তীক্ষ্ণতা কমবে বাড়বে, চেঞ্জেস হবে, হ্যাঁ কি না? তাহলে ডাইরেক্টলি বলা যেতে পারে কম্পাঙ্কের সাথে সমানুপাতিক। এইভাবে কিন্তু পড়তে হবে, শুধুমাত্র মুখস্থ করে গেলে তা কিন্তু হবে না। শব্দের যে ধর্মের বা বৈশিষ্ট্যের জন্য চড়া এবং খাদের সুরের, এখন এই সুরটা কি জিনিস সেই কারণে আমি এই পার্টটা এখন এইটুকুনিটা সুরটা কি জিনিস তোমাকে শেষে বোঝাবো, আজকেরই ভিডিওতেই হয়ে যাবে। তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা আরেকটা ডেফিনেশন বলা যেতে পারে, কিরকম সুরযুক্ত শব্দের, এই যে সুরটা পড়লাম, সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য খাদের সুর ও চড়া সুরের সুরের পৃথক করা যায়, তাই তো, তাকে তীক্ষ্ণতা বলছে। এখন সুরটা কি জিনিস না বুঝলে এটার মানেটা হয় না, তাই না? তো সেই কারণে আমরা সিম্পল এখন এইটা মনে রাখবো, কম্পাঙ্কের নির্দিষ্ট মানে নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য আমাদের কানে, সেই কান থেকে কোথায় যাবে, মস্তিষ্কে যে বিশেষ অনুভূতির সৃষ্টি হয় সেটাই হয়ে যাচ্ছে তীক্ষ্ণতা। আর সুরের তীক্ষ্ণতা কম্পাঙ্ক, এই যে বললাম কম্পাঙ্কের সমানুপাতিক, তাই শনকের কম্পাঙ্ক যত বাড়বে তীক্ষ্ণতা তত বেশি হবে। তাই এখানে কিন্তু একটা কোশ্চেন প্রচুর পরীক্ষায় পড়ে, তীক্ষ্ণতা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। দেখো, শব্দের তীক্ষ্ণতা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, তো ফার্স্ট আমরা পড়ে নিলাম এক্ষুনি যে কম্পাঙ্কের উপরে নির্ভর করে, কারণ কম্পাঙ্ক বাড়লে আমার তীক্ষ্ণতা বাড়বে সমানুপাতিক। ক্লিয়ার? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো, কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এবার কি করে ব্যস্ত সম্পর্ক আমরা পরের লাইনে বুঝবো। অবশ্যই তোমার একটু বাকি আছে, কারণ বেগটা পড়তে বাকি আছে, তো সেখানে একটা ইকুয়েশন পড়তে বাকি আছে, তো সেখানে আমরা এটা ক্লিয়ার করে নেবো। তাহলে কম্পাঙ্কের সাথে আমার কি তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্ত সম্পর্ক, তা যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তীক্ষ্ণতার কি হবে, তীক্ষ্ণতা হয়ে যাবে, যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে তত কি হবে, তীক্ষ্ণতা বাড়বে। সরি, উল্টো বললাম, ব্যস্ত সম্পর্ক বললাম, তো তাহলে কি হবে, কমবে। সনকের কম্পাঙ্কের সাথে তীক্ষ্ণতার সরল সম্পর্ক, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কি, ব্যস্ত সম্পর্ক। যেহেতু এখানে একটা মাঝখানে একটা সম্পর্ক জুড়ে দিয়েছে, কম্পাঙ্কের সাথে যেহেতু ব্যস্ত সম্পর্ক, তা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, তীক্ষ্ণতার সাথেও ব্যস্ত সম্পর্কই হবে। ওকে, তাহলে শব্দের তীক্ষ্ণতা যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে, কারণ ব্যস্ত সম্পর্ক। 3 নম্বর অপশন, শনক থেকে শ্রোতার দূরত্বের ব্যস্তানুপাতিক হবে। দূরত্বের ব্যস্তানুপাতিক, এটা কিন্তু অবভিয়াসলি জেনে রাখো, দূরত্বের ব্যস্তানুপাতিক বলতে যে 1/r, 1/r ব্যস্তানুপাতিক 1/r, মানে
1/r। ওকে, কেন ভেবে দেখো, তোমার নিজের বাড়ির সামনে একটা বক্স বাজছে আর অন্য পাড়ায় দূরে একটা বক্স বাজছে, তাহলে কি হবে? যার দূরত্ব কম হবে তার তীক্ষ্ণতা তার কি আসবে, কানে কম আসবে। সেই কারণে এখানে বলেও দেওয়া আছে সনক থেকে শ্রোতার দূরত্ব যত কমে যাবে তীক্ষ্ণতা তত বাড়বে। হ্যাঁ কি না? বাস সিম্পল জিনিস। তাহলে এটা হলো তিনটে অপশন। 4 নম্বর অপশনটা ততটা না হলেও তবুও আমরা জেনে রাখবো কম্পাঙ্কের খুব ক্ষণস্থায়ী শব্দের, মানে চিৎকার করলাম, ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে তীক্ষ্ণতা ওর চেয়ে দীর্ঘস্থায়ী শব্দের তীক্ষ্ণতার চেয়ে কিছুটা কম হবে, স্বাভাবিক ব্যাপার। কারণ ক্ষণস্থায়ী শব্দের কম্পাঙ্ক খুব ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে জাস্ট সামান্যটুকুনি, 1 সেকেন্ডের 10 ভাগের কোনো শব্দ আমরা উচ্চারণ করলাম, তাহলে ওর চেয়ে কি হবে, দীর্ঘস্থায়ী শব্দের তীক্ষ্ণতা চেয়ে কিছুটা কম হবে। 5 নম্বর অপশন, শব্দের তীব্রতার উপর নির্ভর করে। এই যে তীব্রতা, এখন একটা টার্ম বাকি রয়ে গেল, এখনো কিন্তু এই টার্মটা, তীক্ষ্ণতা আলাদা জিনিস আর তীব্রতা কিন্তু আলাদা জিনিস, দুটো এক করলে চলবে না, তীব্রতার উপর নির্ভর করে। এখন তীব্রতা কি জিনিস আবার পরে পড়বো, পরপর কিন্তু নোট করে রেখে দাও। তাহলে এইটা পড়লাম আমরা, তীক্ষ্ণতা কাকে বলে। তীক্ষ্ণতার পরে আমরা পড়ছি তীক্ষ্ণতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, মানে তীক্ষ্ণতা কখন বাড়বে কখন কমবে। ফার্স্ট হচ্ছে কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা বাড়বে, 2 হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক, মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে তীক্ষ্ণতা কমবে। 3 নম্বর হচ্ছে গিয়ে দূরত্বের উপরে, দূরত্ব বাড়লে তীক্ষ্ণতা কমবে, ব্যস্তানুপাতিক। আর 4 নম্বরটা বললাম। আর 5 নম্বরটা হচ্ছে গিয়ে তীব্রতার উপর নির্ভর করবে। তীব্রতা কি জিনিস আসবো তখনই আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কম্পাঙ্ক স্থির রেখে শব্দের তীব্রতা যদি বাড়াই তাহলে তীক্ষ্ণতা সামান্য বাড়বে, তার মানে কি হয়ে গেল, যে সমানুপাতিক। তাহলে কি লিখবো না, তীক্ষ্ণতা তীক্ষ্ণতা প্রপোর্শনাল টু কি হয়ে যাবে না, তীব্রতা। তীব্রতা যা আর প্রাবল্য বলে একটা কথা আছে, তীক্ষ্ণতা যা আর প্রাবল্য বলে একটা কথা আছে। তাহলে তীক্ষ্ণতা আর প্রাবল্য একই জিনিস, তীক্ষ্ণতা কিন্তু আলাদা জিনিস। ক্লিয়ার? তাহলে তীব্রতার সাথে হয়ে গেল আমার সমানুপাতিক। ওকে, বেশ। এরপরে তীক্ষ্ণতা আর কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, সেই সম্পর্কটা জাস্ট এইটুকুনি তোমাকে মনে রাখতে হবে যে কম্পাঙ্কটা হলো কারণ আর তীক্ষ্ণতা হলো ফল, মানে কম্পাঙ্ক যত বাড়বে তীক্ষ্ণতা তত কি হবে, বাড়বে। তার মানে কম্পাঙ্কটা হচ্ছে কারণ, তীক্ষ্ণতা হলো ফল। ক্লিয়ার? তীক্ষ্ণতার এককটা কি হবে, এখানে একটা প্রশ্ন আসছে। তার মানে দেখো কম্পাঙ্ক হচ্ছে কি একটা ভৌত রাশি, তার মানে কি কম্পাঙ্কের পরিমাণ করা যায়। আমরা কি শিখেছি, কম্পাঙ্ক ইজিক্যাল টু কি বলতো, কম্পাঙ্ক ইজিক্যাল টু আমরা জানি 1/পর্যায়কাল, হ্যাঁ কি না, 1/পর্যায়কাল। পর্যায়কাল আমরা আগের দিন ক্লাস করেছি, তার মানে এটা একটা ভৌত রাশি, তার একটা মাপ পরিমাপ করা যায়, তার এককও আছে। তার একক কি, একক হলো আমরা হার্জ, হ্যাঁ কি না, একক হার্জ করা যায়। তাহলে এটা আমরা জানলাম। কিন্তু তীক্ষ্ণতা হলো মস্তিষ্কের এক বিশেষ অনুভূতি, তাই একে পরিমাপ করা যায় না, মানে কোনো একক দিয়ে। তোমার সামনে বক্স বাজছে, তুমি সেটাকে ফিল করছো, তোমার হয়তো অসুবিধা হচ্ছে না, কিন্তু অন্য একটা ব্যক্তি 80 বছরে, তার হার্টের রোগ আছে বা এমনি, তার দেখবে খুব অস্বস্তি হবে। তাহলে এটা হচ্ছে মস্তিষ্কের অনুভূতি, শারীরিক কন্ডিশন, তার ব্রেন, তার কান, সমস্ত কিছু রিলেটেড আর কি। তো তীব্রতাটা কিন্তু আলাদা ভাই, আমি কিন্তু বলেছি এটা কিন্তু খুব গুলিয়ে যায় অনেকেরই, তীব্রতা আর বা প্রাবল্য এটা কিন্তু আলাদা। ঠিক আছে, এটা পরে আমরা আলোচনা করছি, আজকেই শেষ করব। ব্যাস, তাহলে এটা আমরা সম্পর্ক জেনে নিলাম। এরপরে এইটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করার জন্য। অঙ্ক বলতে কি না, শব্দের কিন্তু অঙ্ক পড়ে। শব্দের বেগ যদি ভি হয়, বেগ বলতে যেটা আমরা জানি দূরত্ব বাই সেকেন্ড, শব্দের বেগ। শব্দ তরঙ্গ আমরা পড়েছি, তরঙ্গ দৈর্ঘ্য পড়েছি আর কম্পাঙ্ক পড়েছি। তার মানে এইটা একটা প্রুফ আছে, প্রুফ তো আমাদের এই কম্পিটিটিভ এক্সামে অ্যাটলিস্ট লাগবে না, কি করে প্রমাণ করতে হবে। তার মানে আমাকে মনে রাখতে হবে ভাই এই সম্পর্কটা, যে শব্দ তরঙ্গের বেগ মানে ভি ইজিক্যাল টু কি আছে, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ককে আমরা কি লিখে, অনেক সময় এন দিয়ে লেখে, আর তরঙ্গ দৈর্ঘ্য এইভাবে ল্যামডা দিয়ে লেখে। তাহলে ভি ইজিক্যাল টু এন ল্যামডা, ব্যাস
হয়ে গেল, বা আদারওয়াইজ রেখে দেবে বেগ ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে শব্দের বেগ। শব্দের বেগ বায়ুতে কি জিনিস, কিভাবে যায়, তার মান কত, কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। তাহলে এবারে পড়বো আমরা শব্দের বেগ। নিউটনের সূত্র আছে শব্দের বেগ সম্পর্কিত, নিউটনের সূত্র, এটা জাস্ট মনে রেখে দিতে পারো যে শব্দের বেগ যদি হয় তাহলে গ্যাসের চাপ আর মাধ্যমের ঘনত্বের উপরে, তাহলে ভি ইজিক্যাল টু রুট ওভার পি বাই ডি। পিটা কি জিনিস, পিটা হচ্ছে কি গ্যাসের চাপ, আমরা গ্যাসের চাপ পড়েছি, গ্যাসের ধর্মতে গ্যাসের চাপ পড়েছি, নতুন করে বলার ব্যাপার নেই। আর ডি বলতে কি, মাধ্যমের ঘনত্ব, যে মাধ্যম দিয়ে যাচ্ছে বায়ুতে গেলে বায়ু মাধ্যম, সেই মাধ্যমের ঘনত্ব, তাদের রুট ওভার, এদের অনুপাতটাকে যদি রুট ওভার করি তাহলে আমাদের কি হবে না, ভি বা শব্দের গতিবেগ বেরোবে। এখন হচ্ছে কি এটা কি না, নিউটন সম্পর্কিত, কিন্তু এটার এক্সাক্ট ভ্যালু আসে না। পরবর্তীকালে এই সায়েন্টিস্ট ল্যাপলাস অ্যাকচুয়ালি সেটাকে সংশোধন করে সূত্রটা এইভাবে লেখে, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার কেপি বাই ডি, কেপি বাই ডি। এই কে এর মান কত, কে এর মান দেখো, এই দ্বিপরমাণু বলতে কি, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, তাই তো, এগুলো দুটো করে অণু যোগ করে থাকে, হ্যাঁ কি না, ওকে। তো সেগুলো হচ্ছে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে এর মানটা কত, কে এর মান 1.41। তো এইটা হয়ে গেল তখন ল্যাপলাসের সূত্র সংশোধন করে, ওকে। তাহলে শব্দের বেগ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে শব্দের বেগ কত। বিভিন্ন কোশ্চেনে বিভিন্ন বইয়ে কি দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে 340 মিটার পার সেকেন্ড বায়ুতে, অনেক বইয়ে দেওয়া থাকে 334 মিটার পার সেকেন্ড, অনেক বইয়ে থাকে 332 মিটার পার সেকেন্ড। এখন কোশ্চেন অনুযায়ী তোমাকে করতে হবে, একেবারে যেহেতু ফিক্সড নয়, একেবারে মানে বায়ুর ঘনত্ব তো চেঞ্জ হয়, বায়ুতে জলীয় বাষ্প চেঞ্জ হয়, তাহলে সেই কারণে কোশ্চেন যেরকম থাকবে তোমাকে তাহলে সেইভাবে। এখন এনসিইআরটির বইয়ে তুমি যদি এখন, যেহেতু আমাদের কোশ্চেন সমস্ত রেলের হয় এনসিইআরটি বইয়ে, সেখানে দেখবে এইটা ভ্যালু দেওয়া থাকে, এই 340, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বই আবার 332। তুমি দেখো, এই দেখো 332 মিটার পার সেকেন্ড আছে, কিন্তু পরীক্ষার হলে যদি ভাই দুটো অপশন থাকে, 332ও আছে 340 আছে, তাহলে কিন্তু 340ই করো, কারণ এনসিইআরটির বইয়ে কিন্তু 340 করা আছে। ক্লিয়ার। এই যে গ্যাসের মানে গ্যাসের বেগ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট এইভাবে কিন্তু নোট করতে করতে কিন্তু তোমরা পড়তে থাকো, গ্যাসের চাপের উপরে। উষ্ণতা আমি অপরিবর্তিত থাকলে গ্যাস অথবা বায়ুর মধ্যে শব্দের বেগ আলটিমেট কি হচ্ছে, ওই মাধ্যমের চাপের ওপরে নির্ভর করে না। ফার্স্ট হলো কি, চাপের ওপর নির্ভর করে না, কারণ কোশ্চেন যেহেতু আমার দিয়ে দিল যে চাপের উপরে কিভাবে পরিবর্তনশীল, সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক, কিন্তু না, গ্যাসের বেগ বলছি, শব্দের বেগ বায়ুমণ্ডলের চাপের উপরে নির্ভর করে না। চাপ হচ্ছে কি 76 সেন্টিমিটার হোক আর 100 সেন্টিমিটার হোক, বা আমরা যে চাপ পড়েছি 2 atm অ্যাটমসফেরিক প্রেসার, কোনো রকম ভাবে পরিবর্তন হয় না। ক্লিয়ার। 2 নম্বর হচ্ছে কি ঘনত্বের, কোনো গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ ওই ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ভালো করে বুঝো, ঘনত্বের বর্গমূলের তাহলে বেগ ভি ইজিক্যাল টু ঘনত্ব, ঘনত্ব যদি আমরা ডি দিয়ে লিখি, বর্গমূলের ব্যস্তানুপাতিক। বর্গমূল বলতে কি বোঝায়, রুট ওভার ডি, তাহলে ডি, ডি বলতে ঘনত্ব, তাহলে ঘনত্ব বলতে ডি, আর বর্গমূল বলেছে, তার মানে হচ্ছে কি ভি প্রপোর্শনাল টু, তাহলে সরি, ভি প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার ডি হয়ে যাবে, হলো ঘনত্বের প্রভাব। তো আমি আর গাণিতিকভাবে অত লিখিনি, শুধু ভাষায় লিখে দিয়েছি, কোনো গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার। উষ্ণতার প্রভাব খুবই ইম্পর্টেন্ট কিন্তু, তাহলে মাধ্যমের ঘনত্বের ওপর শব্দের বেগ বিশেষভাবে তো নির্ভর করছে, উষ্ণতার ওপরও নির্ভর করছে। কিরকম, ভালো করে দেখ, উষ্ণতা বাড়লে গ্যাসের ঘনত্ব অটোমেটিক্যালি কমবে, মানে রিলেটেড তো, উষ্ণতার ঘনত্ব রিলেটেড, তাহলে উষ্ণতা বাড়লে কি হবে, ঘনত্ব কমবে, আর ঘনত্ব কমলে আমার কি হবে, শব্দের বেগ বেড়ে ব্যস্তানুপাতিক, সেই কারণে ব্যস্তানুপাতিক বলে ঘনত্ব কমবে, বেগ বেড়ে যায়। তার মানে আমি যদি মাঝখানে এই ঘনত্বটাকে কেটে দিই, তাহলে উষ্ণতার সাথে বেগের কি সম্পর্ক,
বেগের সম্পর্ক হলো সমানুপাতিক। তাহলে বেগ প্রপোর্শনাল টু কি হয়ে গেল, উষ্ণতা, হ্যাঁ কি না? তাহলে উষ্ণতা বাড়লে আমার শব্দের বেগ বাড়ে। এখন প্রশ্ন হচ্ছে কি কেন বাড়ে, না কারণ মাঝখানে এই ঘনত্বটাকে ঢুকিয়ে দিয়েছে, ঘনত্ব কমে যায়। তা আমরা তো এক্ষুনি বললাম ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক, তাই তার মানে ডাইরেক্ট যদি আমি বলি তাহলে বেগ প্রপোর্শনাল টু উষ্ণতা। আবার উল্টো যদি বলি উষ্ণতা কমলে ঘনত্ব বাড়ে, শব্দের বেগ কমে যায়। এইটা মনে রেখে যাও, এইটা পরীক্ষায় কিন্তু আসে। এটা প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য, প্রতি ডিগ্রি মানে ধরো 32 ডিগ্রি আছে, সেখান থেকে 33 ডিগ্রি হয়ে গেল, মানে 1 ডিগ্রি বাড়লো। এই যে 1 ডিগ্রি বাড়ার জন্য শব্দের বেগ কি বাড়বে, শব্দের বেগ 0.61 মিটার পার সেকেন্ড করে বেড়ে যায়। ক্লিয়ার? ব্যাস। 4 নম্বর অপশন হচ্ছে আর্দ্রতার উপরে। বলো আর্দ্রতা মানে কি? জলীয় বাষ্প। বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে ওর ঘনত্ব কি হবে, স্বাভাবিক কমে যাবে। যখনই কমে যাবে, আবার দেখো, এই দেখো আমরা কি পড়েছি, ঘনত্বের সাথে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তার মানে জলীয় বাষ্প থাকা মানে ঘনত্ব কমে যাবে, আর ঘনত্ব কমে যাওয়া মানে শব্দের বেগ বেড়ে যাবে। তাহলে আমি যদি মাঝখানে এই ঘনত্বটাকে কেটে দিই, তাহলে আমার কি হয়ে গেল, শব্দের বেগ প্রপোর্শনাল টু কি হয়ে গেল, বায়ুতে আর্দ্রতা, হ্যাঁ কি না? প্রপোর্শনাল টু হয়ে যাবে আর্দ্রতা। ক্লিয়ার? ব্যাস, হয়ে গেল। নেক্সট, এই পয়েন্টগুলো এরপরে আমাকে মনে রাখতে হবে। কয়েকটা পয়েন্ট আমি বলবো যা যা আমি পড়লাম। শব্দের বেগ, এই দেখো এখানে আমার পরপর দেওয়া আছে যে পয়েন্ট আকারে। এটা 332ও হতে পারে কোনো ক্ষেত্রে, আবার কোনো ক্ষেত্রে 340 হতে পারে। 1 ডিগ্রি বৃদ্ধিতে 0.61, এটা সেন্টিমিটারে আছে, তো মিটার কিন্তু নয়, তাহলে পয়েন্ট করে দিতে হবে। তাহলে 61 সেন্টিমিটার করে বেড়ে যায়। আর্দ্রতার সাথে বেগ বেড়ে যায়, বায়ুর ঘনত্ব কমলে শব্দের বেগ বেড়ে যায়। এই যে বলেছে এই পয়েন্টটা ভালো করে মনে করো। কোনো বস্তুর বেগ শব্দের বেগের অনুপাতকে বস্তুর ম্যাক নাম্বার বলে। পরীক্ষায় কিন্তু ভালো আসে, বিশেষ করে লোকো পাইলট বা জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু রীতিমতো কিন্তু আমার পরীক্ষায় পড়বে। কি জিনিস, যে এই যে ম্যাক নাম্বার বলতে কি বোঝাচ্ছে, কোনো বস্তুর বেগ আর শব্দের বেগের অনুপাতকে। তার মানে একটা ধরো জেট প্লেন যাচ্ছে, ভালো করে ভালো, জেট প্লেন, তাই তো? আমরা যে জেট প্লেন তো নাম শুনেছি, দেখেওছি ছবিতে। তাহলে জেট প্লেন, তাহলে জেট প্লেন যে গতিতে যাচ্ছে, তাহলে জেট প্লেনের গতি ডিভাইডেড বাই ধরো এই যে শব্দের গতি, এদের অনুপাত। বা তুমি জেট প্লেন বাদ দিলে, কোনো তুমি ঢেলি ছুঁড়লে, কোনো একটা ছুঁড়লে, বুলেট ছুঁড়লে, তো তাদের অনুপাতকে কি বলবো, না ম্যাক নাম্বার বলবো। ঠিক আছে? এরপরে প্রশ্ন হচ্ছে যে কেন এইটা পড়াচ্ছি, কারণ এই ম্যাক নাম্বারের উপরে কিন্তু কয়েকটা কোশ্চেন আছে। এইবার দেখো, বস্তুর বেগ শব্দের বেগের বেশি হলে তাকে সুপারসনিক বেগ বলে। তাহলে এক এক করে পয়েন্টগুলো লিখতে থাকো। কিভাবে লিখবে সেটা হচ্ছে যে সনিক বেগ, তাহলে শব্দের বেগের সমান, এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমি ইংরেজিতেই লিখছি, SONIC, সনিক মানে কি, সনিক মানে হলো শব্দের বেগের সমান, শব্দের বেগের সমান গতিবেগ সম্পন্ন কোনো বস্তুর গতি যদি হয় তাকে বলবো সনিক বেগ। এরপরে যদি বলি আমি সাবসনিক, SUBSONIC, সাবসনিক বেগ। সাবসনিকটা কি বলবো, সাবসনিক বলবো শব্দের গতিবেগের কম। তাহলে কি বলবো, না শব্দের শব্দের বেগের কম, শব্দের বেগের কম গতিবেগ সম্পন্ন কোনো বস্তুর গতিবেগকে কি বলবো, না সাবসনিক বেগ বলবো। তারপরে কি বলবো, সুপারসনিক, নিশ্চয়ই এগুলো নাম শুনেছো। তাহলে সুপারসনিক, সুপারসনিক মানে কি, সুপারসনিক মানে হচ্ছে কি শব্দের গতিবেগের বেশি স্পিড, শব্দের গতিবেগের বেশি, তার মানে শব্দের বেগের থেকে কি হয়ে যাবে, না বেশি হয়ে যাবে, সুপারসনিক। আরেকটা কি আছে, কি বলা যেতে পারে, হ্যাঁ হাইপারসনিক, তাই তো? হাইপারসনিকটাও তাই জিনিস, বেশি কিন্তু অনেক বেশি আর কি।
কারণ এখানে ম্যাক নাম্বার দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু এখানে ম্যাক নাম্বার সেই পরীক্ষায় আসে না, কিন্তু আমার মনে হয় যে যেইতেও আসতে পারে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষায়, যে ম্যাক নাম্বার কতর ওপরে হলে সুপারসনিক হয়, হাইপারসনিক হয়। তাহলে এখানেও তাই জিনিস, যে শব্দের বেগের কি অনেক বেশি, অনেক অনেক বেশি। ক্লিয়ার? তাহলে এটাও আমার হয়ে গেল কিছুটা অনেক বেশি। বেশ, এটা জিনিস। আর আমরা তো পড়েছি, আল্ট্রাসাউন্ড তো পড়েছি আর কি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। ব্যাস, এখানে সোনারটা, হ্যাঁ না অসুবিধা নেই, সোনারটা তো পড়বো যখন আমরা প্রতিধ্বনি পড়বো। শব্দের প্রতিফলন, এবার এটা কি জিনিস? শব্দের প্রতিফলন, এটা যা সিম্পল, কারণ আলোর প্রতিফলন যা পড়বো শব্দের প্রতিফলন তাই পড়বো। সে কারণে আমি এখানে আলাদা করে আর শব্দের প্রতিফলন নিয়ে বেশি ডিসকাস করব না, কারণ আলোতে এর বেশি অ্যাপ্লিকেশন আছে আর কি। তো সেই কারণে আমরা যখন আলো চ্যাপ্টার করব, কিন্তু সূত্রর ভাই দুটোর ক্ষেত্রে একই, যে আলোর মতো শব্দে যেমন প্রতিফলিত হচ্ছে, কি জিনিস? প্রতিফলকের ওপর শব্দ তরঙ্গের আপতন কোণ আর প্রতিফলন কোণ। মানে তুমি ধরে নাও এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল দাঁড়িয়ে আছে, তুমি এটাকে এখান থেকে শব্দ পাঠালে এখানে কি হয়ে গেল, মাঝখানে একটা কি হয়ে গেল, 90 ডিগ্রি টানলে, অভিলম্ব টানলে, তাহলে শব্দ এইভাবেই বেরোবে। এটাই বলতে চাইছে আর কি, এইভাবে বেরোবে। তার মানে এটা হচ্ছে কি আপাতন কোণ হয়ে গেল আই, এটা হয়ে গেল প্রতিফলন কোণ আর। তাহলে যে কোণে আপতিত হয় এই অবিলম্বের সাথে, সেটা হয়ে গেল আপাতন কোণ, আর যেটা কোণে বেরোচ্ছে সেটা হয়ে গেল প্রতিফলন কোণ। তাহলে অ্যাঙ্গেল আই ইজ ইকাল টু অ্যাঙ্গেল আর। তাই এটাই বলেছে যে আপাতন কোণ যা আর প্রতিফলন কোণ তাই। আর কি বলেছে? আপাতিত এই শব্দ তরঙ্গ আর প্রতিফলিত শব্দ তরঙ্গ আর প্রতিফলকের উপর অভিলম্ব একই সমতল মানে একই তলে অবস্থিত। মানে এটা ধরো মেঝে, এটা কি হবে? এটা তো এই যে ধরো দেওয়ালটা যদি এইভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে এটাকে কি বলা যেতে পারে? এই যে মাটি থেকে যাচ্ছে, এটা কি? এটা তো মেঝে, হ্যাঁ কি না? এটা তো মেঝে, হ্যাঁ কিনা? এটা মেঝে। তার মানে এটা তো তল, মেঝে, ছাদ একটা তল, চারটে দেওয়াল একটা তল, মেঝে একটা তল, তার মানে একই সমতলে থাকবে, এটাই। কিন্তু এর বাইরে আর কিছু নয়। আলোর ক্ষেত্রে আরো ডিটেলসে আমরা পড়বো, কারণ এর অনেক অ্যাপ্লিকেশন আলোতে আছে, সূত্র একই। ক্লিয়ার? এবারে এই যে প্রতিফলন পড়লাম, তো প্রতিফলনের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমাদের হয়ে যাচ্ছে প্রতিধ্বনি বা ইকো, যে কথাটা আমরা জানি, ইকো বা প্রতিধ্বনি কি জিনিস। তাহলে দেখো, তাহলে যদি বলে যে শব্দের যে প্রতিধ্বনি হয়, তাহলে শব্দের প্রতিধ্বনির কেন হয়? তার কারণ হচ্ছে গিয়ে প্রতিফলন। আর শব্দ প্রতিফলিত হয়ে কোনো জায়গায় প্রতিফলকের উপর ধাক্কা খেয়ে আবার একই শব্দ কানে আসছে। তাহলে কোনো উৎস থেকে শব্দ কোনো দূরের প্রতিফলকে, তাহলে কি হয়ে যাচ্ছে না, প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে শ্রোতার কানে এসে পৌঁছায়। তাহলে প্রতিফলিত শব্দটিকে প্রতিধ্বনি বলে। তাহলে প্রতিধ্বনির কারণই হচ্ছে কি না, প্রতিফলন। ব্যাস, সিম্পল জিনিস। এরপরে বলেছে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব। এটাও কিন্তু পরীক্ষায় আসে, ক্ষণস্থায়ী শব্দ। তাহলে ক্ষণস্থায়ী শব্দ বলতে কি বোঝাচ্ছে? মানে যে শব্দটা আমাদের মস্তিষ্কে 1-10 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে, ক্ষণস্থায়ী শব্দ। তাহলে আলটিমেট এটাও কোনো একটা পরীক্ষায় এসেছিল, ক্ষণস্থায়ী শব্দের যে টাইম কাল সেটা কত না 1-10 সেকেন্ড আর কি, 1-10 সেকেন্ডে মস্তিষ্কে ধরে থাকে। তাহলে শব্দের বেগ আমাকে বলো, আমি প্রমাণ তো পরীক্ষায় আসবে না, তাহলে কিন্তু আমি জাস্ট সিম্পল ভাবে বুঝে দিচ্ছি শব্দের বেগ কত না 340 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না? তার মানে 1 সেকেন্ডে যাচ্ছে কত না 340 মিটার। আর তাহলে 1-10 সেকেন্ডে যাবে কত, 1-10 যাবে 34 মিটার। তাহলে এই যে 34 মিটার, ধরো আমার এই যে পাহাড়ে ধাক্কা খেলো, পাহাড়ে এখান থেকে এই পাহাড়ে, এই যেরকম পাহাড় আছে, তাহলে এই পাহাড়ে একটা ব্যক্তি কি করলো না চিৎকার করলো। তাহলে চিৎকার করলে শব্দটা কি হবে, পাহাড়ে ধাক্কা লাগবে, ধাক্কা লেগে আবার ওই ধাক্কাটা কি হবে, পিছনে এসে তার কানে এসে ব্যাক করবে। তার মানে শব্দ যাবে, তারপরে আবার ফেরত আসবে।
তাহলে কবার দূরত্ব অতিক্রম করছে? দুবার দূরত্ব অতিক্রম করছে। তার মানে এই যাতায়াত মিলিয়ে, তার মানে একদম পাটিগণিতের কনসেপ্ট, আমি যদি বলি যাতায়াত মিলিয়ে কত রাস্তা অতিক্রম করবে, যাতায়াত মিলিয়ে 34 মিটার অতিক্রম করবে। কারণ শব্দ করেছে, তারপর 1/10 সেকেন্ডে তার কি হবে, 34 মিটার পথ যাচ্ছে। 34 মিটারটা মানে কি? মানে হচ্ছে কি, যাবে আবার ফেরত আসবে 34 মিটার। তাহলে যাতায়াত মিলিয়ে এখানে বলেছে, তাহলে একবারের দূরত্ব কত? মানে এই যে সোনার থেকে প্রতিফলকের দূরত্ব কত, যারা যাতায়াত মিলিয়ে দূরত্ব 34 মিটার, তাহলে আমি যদি লিখি শুধু প্রতিফলকের দূরত্ব কত, তার মানে আলটিমেট প্রতিফলকের দূরত্ব, প্রতিফলকের দূরত্ব হয়ে যাবে কত না 34/2, হ্যাঁ কিনা, তার মানে 17 মিটার। পরীক্ষায় প্রচুর আসে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে প্রতিফলকটাকে কত দূর হতে হবে, মিনিমাম 17 মিটার, মানে এই পাহাড় থেকে এই পাহাড়ের দূরত্ব কত হতে হবে, 17 মিটার হতে হবে, তবেই আমার কানে একটা চিৎকার করলে, ক্ষণস্থায়ী শব্দ করলে, ডাকলে, এই বা আ করে আওয়াজ করলে, সেটা কি হবে, 17 মিটারের দূরত্ব হতে হবে বা তার থেকে বেশি, মিনিমাম 17 মিটার। এবারে কি বলেছে, বোধগম্য শব্দ। বোধগম্য শব্দটা কি জিনিস, এটা তো নতুন টার্ম। মানে বোধগম্য শব্দ বলতে ভাই, তুমি আমি ভাত খাবো না, এই যে তুমি পুরো শব্দটা উচ্চারণ করলে, বাক্যটা উচ্চারণ করলে, এইটা আমাদের মস্তিষ্কের কত সেকেন্ড ধরে রাখবে, বা 1/5 সেকেন্ড আমাদের মস্তিষ্কে ধরে রাখবে। কারণ 1/5 সেকেন্ডের মধ্যে যদি তুমি অন্য কোনো শব্দ উচ্চারণ করো, মস্তিষ্ক শুনতে পাবে না। তাহলে 1/5 সেকেন্ড, তাহলে ক্ষণস্থায়ী হলো 1/10 সেকেন্ড, আর বোধগম্য শব্দ তুমি একটা তাকে নাম ধরে ডাকছো, তাকে কি কিছু কাজ দিচ্ছ, তাহলে তার মস্তিষ্কে 1/5 সেকেন্ড তাকে হোল্ড করে ধরে রাখতে হবে, তাকে মানে বুঝতে গেলে কি বলেছো তুমি, সেটা বুঝতে গেলে। তাহলে তুমি তো বলেছো, পরের কথা যখন বলবে সে বুঝতে পারবে না, কিন্তু 1/5 সেকেন্ড পরে বললে সে তখন পরের কথাটা বুঝতে পারবে। তাহলে তার সময় কত হচ্ছে, 1/5 সেকেন্ড। তাহলে সেম ভাবে যদি বলি শব্দের গতিবেগ কত, 340 মিটার, হ্যাঁ কি না? তাহলে 340 মিটার যদি হয়, আমাকে বলো তাহলে কি হয়ে যাচ্ছে, 1 সেকেন্ডে যাচ্ছে কত, 340 মিটার। এবার বলো 1/5 সেকেন্ডে তাহলে কত হয়ে যাবে, 340কে তুমি কি করবে, 5 দিয়ে ভাগ করবে। 340কে 5 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়, তাহলে তার অর্ধেক হয়ে যাবে, আর তো কিছু নয়। তাহলে 340কে তুমি 5 দিয়ে করলে আলটিমেট কিছু হয়ে যায় না, না 68 হয়ে গেল। মানে তার ছিল 34, তার ডবল হয়ে যাবে 68 মিটার। এই 68 মিটারটা কি না যাবে, মানে হচ্ছে কি এটা কি, এটা হচ্ছে কি উৎস, শব্দের উৎস। আর এটা কি প্রতিফলক, এটা কি প্রতিফলক, প্রতিফলক আবার যাবে, আবার তার কানে ফেরত আসবে। উৎস বলতে কি এখানে উৎস, আর এখানে কি আছে, শ্রোতা, শ্রোতা, তাহলে শ্রোতা উৎপন্ন হয়ে যাবে প্রতিফলকে, প্রতিফলক হয়ে আবার তার কানে আসবে। তাহলে আলটিমেট এই যাতায়াত মিলিয়ে কত, 68 মিটার। তাহলে প্রতিফলকের দূরত্ব কি হবে, প্রতিফলকের দূরত্ব তাহলে হয়ে যাবে, কি হয়ে গেল না 68/2, মানে হলো 34 মিটার। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত হয়ে গেল, যে প্রতিধ্বনি শোনার প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত, অ্যান্সার হয়ে গেল 34 মিটার। ব্যাস, তাহলে বোধগম্য শব্দ 34 মিটার, ক্ষণস্থায়ী শব্দ হয়ে গেল আমার 17 মিটার। ক্লিয়ার? ব্যাস। অনুরণনটা কি জিনিস, দেখো একদম সিম্পল বাংলা ভাষায় লেখা আছে, বড় হলঘরে শব্দ উৎপন্ন করলে ওই শব্দ ঘরের দেওয়ালে, ছাদ, মেঝে থেকে বারবার প্রতিফলিত হতে থাকে। কেন? কারণ ছাদের দূরত্ব 17 মিটারের বেশি, প্রতিফলক মানে দেওয়ালের দূরত্ব 17 মিটার বেশি। তার মানে কি হবে, মূল শব্দ থেকে যাওয়ার পরে অনেকক্ষণ ধরে সেই শব্দের রেশ ঘরের মধ্যে থেকে যায়, অনেকক্ষণ ধরে এই ঘরের মধ্যে গম গম শব্দ শোনা যায়, একেই বলে অনুরণ, বা ইংরেজিতেও বলে রিভারবেরেশন। ক্লিয়ার? ব্যাস, এটাও পরীক্ষায় কিন্তু আসে। প্রতিধ্বনি ব্যবহার, ব্যাস প্রতিধ্বনি এবারে ব্যবহার। প্রতিধ্বনিটা কিভাবে ব্যবহার করব, না শব্দের প্রতিধ্বনি সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয়,
বিমানের উচ্চতা নির্ণয়, বায়ুতে শব্দের বেগ নির্ণয় করা। এবার প্রশ্ন হচ্ছে কি কিভাবে। দেখো আলটিমেট আমি জাস্ট একটুখানি সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে ধরো জাহাজ, ঠিক আছে, এটা হচ্ছে কি জাহাজ, জাহাজে এটা হচ্ছে কি আমার সমুদ্র, হ্যাঁ কিনা। ঠিক আছে, আমি এখান থেকে কি করলাম, একটা শব্দ তরঙ্গ পাঠালাম, ঠিক আছে, আমি এখান থেকে পাঠালাম এখানে, ঠিক আছে, পাঠানোর পরে আমার এখানে একটা রিসিভ সেকশন আছে, সে শব্দ তরঙ্গ তো পাঠালাম বটে, পাঠানোর পরে কি হয়ে যাবে, আমি ধরে নিলাম এখানে জাহাজটা চলে আসলো, চলে আসার পরে রিসিভ করলো, তাহলে কি হলো, প্রতিধ্বনি হলো, শব্দ প্রতিফলকে, মানে সমুদ্রের তলা এটা, এটা কি সমুদ্রের একদম তলদেশ, সমুদ্রের তলদেশ, তাহলে সমুদ্রের তলদেশ আলটিমেট হয়ে গেল কি, ধাক্কা লাগলো, ধাক্কা লেগে চলে গেল। তার মানে আলটিমেট আমি যদি এইভাবে বিচার করি তাতেও হবে, আদারওয়াইজ আমি ধরে নিচ্ছি জাহাজ ভাই এক জায়গাতেই আছে, জাহাজ এদিক ওদিক কোথাও যাচ্ছে না, তাহলে কি হবে, তাহলে আমার শব্দ পাঠালো, শব্দ এখান থেকে কি গেল, শব্দ লম্বভাবে গেল, গিয়ে আবার প্রতিধ্বনি হয়ে আমার যে রিসিভ সেকশন আছে সে পেয়ে গেল, রিসিভ সেকশন পেয়ে যাওয়ার পরে কি দেখতে পাবে, সেম ভাবে যা বোঝালাম সেম ভাবে আমার মোট দূরত্ব কত আর মোট সময় লেগেছে কত। জলে আমাদের কি হয়, জলে আমাদের গতিবেগ জানা আছে, পরীক্ষায় আমি কোশ্চেন দেবো, আমি কিন্তু এমসিকিউ কোশ্চেন সলভ করব, যে সমুদ্রের জলের গভীরতা, গভীরতা বলছি সরি, গতিবেগ কত, সমুদ্রের জলের ঘনত্ব অনুযায়ী তার গতিবেগ ফিক্সড, তাহলে সেইভাবে প্রতি ধরো 5 সেকেন্ড পরে ফেরত আসলো, তাহলে 5 সেকেন্ড পরে সে সাড়া পেলো, তাহলে 5 সেকেন্ডে শব্দ কি যাবে আবার আসবে, দুবার যাতায়াত করবে, তাহলে যা যাবে তাকে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এইভাবে কি হয়ে যাবে, প্রতিধ্বনি ব্যবহার করে কি করব না আমরা আর কিছুই নয়, যে সমুদ্রের গভীরতা, জাহাজের গভীরতা এগুলো নির্ণয় করব। এবার প্রশ্ন হচ্ছে কি, যদি বলি আমি সোনারটা কি জিনিস, এস ও এন এ আর, সোনার, এখানে কিন্তু পরীক্ষাও আসে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এর ফুল ফর্মও আসে সাউন্ড নেভিগেশন, এসও দিয়ে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এটা কি জিনিস এবং এর ব্যবহারটা কি, কোন প্রিন্সিপালের ওপর এর ব্যবহার হয়, আমাকে কিন্তু কমেন্টে জানিও, আর না পারলে আমি তো নেক্সট ক্লাসে আবার বুঝিয়ে দেবো, বা আমি যখন এমসিকিউ করাবো তখন অবশ্যই এই কোশ্চেন থাকবেই থাকবে। ক্লিয়ার? তো ব্যাস তাহলে এই পর্যন্ত থাক, পরের দিন তাহলে আরেকটা পার্টে ভিডিও করে দেবো, কারণ একেবারে প্রচুর করলে মাথায় ঢুকবে না। ক্লিয়ার?